শুভ সন্ধ্যা। আপনাদের সাথে আছি আমি লায়লা ফারহানা অরিন। প্রিয় দর্শক শ্রোতা, বিজয়ের মাসের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আজকের আয়োজনমালায় থাকছে ঢাকার বাইরে, হাত বাড়িয়ে দাও, এনটিভি হাইলাইটস এবং আবৃত্তি শিল্পী তামান্না সারোয়ারের সঙ্গে আলাপচারিতা। শুরুতেই ঢাকার বাইরে। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার বাইরে নাট্যোৎসবের সময়সূচি। চট্টগ্রামের নাট্য সংগঠন নান্দিমুখের ২৫ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে নান্দিমুখ আন্তর্জাতিক নাট্যোৎসব ২০১৫। এই আয়োজনে আগামীকাল সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হবে ঢাকার নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রযোজিত নাটক নাম গোত্রহীন মান্টোর মেয়েরা। নাট্যোৎসব চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। দ্রোহ প্রেম ঐতিহ্যের স্বপ্নযাত্রা, এই স্লোগান নিয়ে যশোর বিবর্তন নাট্য সংগঠনের ২৫ বছর পূর্তি উপলক্ষে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ৮ দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব। উৎসবে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ, ভারত ও নেপালের নাট্য দলগুলো তাদের নাটক পরিবেশন করবে। নাট্যোৎসব চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। দেখছিলেন ঢাকার বাইরের নাট্যোৎসবের সময়সূচি। শুভ সন্ধ্যার এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দাওয়ের আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। ইলেকট্রিক মিস্ত্রি মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে বাসাবো সেন্ট্রাল কিন্ডারগার্টেনের নার্সারির ছাত্র সিয়াম দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত। এতে চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। এজন্য শিশু সিয়ামের পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। হৃদরোগে আক্রান্ত শিশু সিয়ামকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা মোহাম্মদ আনোয়ার হোসেন, সঞ্চয় হিসাব নম্বর ১৯৮-২১-০৫-০০-০০-৭০৪, প্রাইম ব্যাংক লিমিটেড, বাসাবো শাখা, ঢাকা। মোবাইল ফোন নম্বর 019-24720-325। দেখছিলেন হাত বাড়িয়ে দাও। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা ৬টা ৪৫ থাকছে আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠান যত মধুর ভুলগুলি। রাত ৮টা ২০ দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাটের প্রথম পর্ব। কিন্তু তারপরেও কিছু জরুরি বিষয়। আমি দাদুর মিলাদের পরে অফিস জয়েন করব। আপনারা এই কটা দিন অফিসে একটু হ্যান্ডেল করেন। সেটা ঠিক আছে, কিন্তু ১ তারিখের মধ্যে কয়েকটা পার্টি পেমেন্ট করতে হবে। তুমি যদি চেকটা সই করে দিতে। রাত ৯টায় প্রচারিত হবে ইভান সাইরের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। রাত ৯টা ৪০ থাকছে হিমেল আশরাফের পরিচালনায় ধারাবাহিক নাটক একদিন ছুটি হবে। হরিকে দেখলাম কান্নাকাটি করছে, আবার আহা করে জোরে জোরে হাসছে, কি সব আবল তাবল বলছে। কি হয়েছে কি ও? আরে অপদার্থ একটা, মায়া পড়ে গেছে, তাই বাড়ির থেকে বের করে দিতে পারি না। বাদ দেওয়ার কথা। আচ্ছা, জুঁয়ের কোনো খোঁজ পাওয়া গেল? না দুলা ভাই, ওরা কোনো খোঁজ পায়নি। রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে জুনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম।
এই ছিল আজ রাতের এনটিভি হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। আগামীকাল সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে আবৃত্তি শিল্পী তামান্না সারোয়ারের একক আবৃত্তি অনুষ্ঠান এক মুঠো জীবন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আবৃত্তি শিল্পী তামান্না সারোয়ার। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো আছি। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আমরা জানি যে আগামীকাল আপনার একটি একক আবৃত্তি সন্ধ্যা রয়েছে। প্রথমেই এ সম্বন্ধে একটু জানতে চাই, মূলত কিভাবে সাজিয়েছেন এই আয়োজনটিকে? আপনি নামটা শুনেই বুঝতে পারবেন এক মুঠো জীবন। আমাদের জীবনের মধ্যে এক মুঠো জীবনের মধ্যে কিন্তু অনেক কিছুই থাকে, আশা, আনন্দ, দুঃখ, বেদনা, ক্ষোভ, ক্রোধ, জয়, এমনকি হাসি, কান্না বা কৌতুকও থাকে। তো আমি জীবনের এই সবগুলো বিষয়ের উপর কবিতাকে নিয়ে আমি এই সন্ধ্যার আয়োজন করেছি। আচ্ছা, কোন কোন কবির কবিতা নির্বাচন করেছেন? খুব পরিচিত কবিদের মধ্যে আছে কবি কাজী নজরুল ইসলাম, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য, কবি শামসুর রহমান, কবি সৈয়দ শামসুল হক, জয় গোস্বামী, খুব পরিচিতদের মধ্যে। আর অপরিচিত এবং নতুনদের মধ্যে আছে সেরা দে, তারপরে অমিতাভ প্রামাণিক, এরকম আরও বেশ কিছু অপরিচিত এবং অল্প পরিচিত কবিদের কবিতা নিয়ে সাজিয়েছি। আচ্ছা, মোট কয়টি কবিতা করার পরিকল্পনা আছে? ছোট বড় মিলিয়ে প্রায় 25টি কবিতা হবে। আচ্ছা আচ্ছা, আপনি প্রথমেই যেটি বলছিলেন যে এক মুঠো জীবন, এটি হচ্ছে আপনার আবৃত্তি সন্ধ্যার নাম। তো প্রথমে যেটি জানতে চাচ্ছিলাম যে এই যে এক মুঠো জীবন, আপনি যদিও প্রথমে একবার বলেছেন যে জীবনের প্রত্যেকটি হাসি, কান্না, প্রত্যেকটি অনুভূতিকে নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি, তারপরেও জানতে চাই যে কিভাবে আসলে আপনি কবিতাগুলি নির্বাচন করলেন? আসলে এখানে মানে আমি যেহেতু কবিতা পছন্দ করি, আবৃত্তির সঙ্গে অনেক বছর ধরে জড়িত আছি, যখনই যে কবিতাটা পড়েছি, যেখানেই যে কবিতা পেয়েছি, যখনই ভালো লেগেছে আমি সেটা সংগ্রহে রেখে দিয়েছি। তারপর বিভিন্ন সময়ে আমি এগুলো কোথাও না কোথাও পারফর্ম করেছি, হয়তো করিনি পারফর্ম, কিন্তু নিজে চর্চা করেছি, নিজে তৈরি করেছি। সেই কবিতাগুলোকে মিলিয়ে মনে হচ্ছে যে এটা জীবনেরই অংশ, আমার জীবনেরই কথা বা অন্য কারো জীবনের কথা বা আমার দেশের কথা। সেজন্য আমি এভাবে সংগ্রহ করে রেখে মানে ওগুলোকে দিয়েই সাজিয়েছি। আচ্ছা, কবে প্রথম পরিকল্পনা করলেন এই আয়োজনটির? একক আবৃত্তির সন্ধ্যার আয়োজনের মানে পরিকল্পনা ছিল অনেক দিন আগেরই। বিশেষ করে আমার সংগঠন আমাকে অনেক দিন আগেই বলেছিল, প্রায় 2011 সালে আমাকে একবার বলেছিল সাংগঠনিকভাবে একক আবৃত্তি সন্ধ্যা করবার জন্য, কিন্তু তখন আমি পেশাগতভাবে খুব ব্যস্ত ছিলাম, আর করা হয়ে ওঠেনি। তো এবার আমি করে ফেললাম। আচ্ছা, কোনো রকম কি আনুষ্ঠানিকতা থাকবে সন্ধ্যাটিকে ঘিরে? কিছুটা তো থাকবেই। আমি যেহেতু এটা আমার প্রথম একক আবৃত্তি সন্ধ্যা, আমি চেষ্টা করেছি যারা আমার আবৃত্তি পছন্দ করেন এবং যারা কবিতা পছন্দ করেন এবং আবৃত্তি পছন্দ করেন সবাইকে আমি আমন্ত্রণ জানিয়েছি। তবে ওই দিন অনুষ্ঠানে থাকবেন বিশেষ অতিথি হিসেবে থাকবেন আপনার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকামুল্লাহ, বাংলাদেশ কবিতা পরিষদের সভাপতি ডক্টর মোহাম্মদ সামাদ, তাছাড়া থাকবেন তার মানে আরো অনেক বরেণ্য ব্যক্তিত্বরা থাকবেন। অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন থাকবেন। আচ্ছা, তার মানে যারা কবিতা পছন্দ করেন এবং আবৃত্তি যারা পছন্দ করেন তাদের সবার একটি আসলে সম্মেলন ঘটবে এই অনুষ্ঠানটিতে, একরকম বলা যায়। আচ্ছা, আমরা আরো অনেক কথা বলবো, তার আগে একটা কবিতা শুনতে চাই। কোন কবিতাটি শুনবো? আমি এই অনুষ্ঠানে যে শিরোনাম এক মুঠো জীবন, এই কবিতাটি লিখেছে কবি সেরা দে। অল্প পরিচিত বা অপরিচিত অনেকের কাছে, কিন্তু খুব ভালো লেখা। সেরাদের লেখা আমার খুবই ভালো লাগে। সেরাদের লেখা এক মুঠো জীবন কবিতাটি আমি আপনাদেরকে শোনাতে পারি। খোলো খোলো চোখ খোলো, শুধু একবার চেয়ে দেখো, দেওয়ার জন্য তো অনেক কিছুই আছে, কিন্তু আমি তোমাকে দিতে চাই এক মুঠো জীবন। দেওয়ার জন্য সূর্যের কিরণের অতল স্পর্শ, চন্দ্রের নির্মল শোভা, নদীর উদ্দাম গতি,
সবই তো আছে, কিন্তু আমি তোমাকে দিতে চাই এক মুঠো জীবন। ফলের সুমিষ্ট স্বাদ, পাখির কলতান, গাছের পাতার শীতল বাতাস, সবই তো আছে, তবুও আমি তোমাকে দিতে চাই এক মুঠো জীবন। মায়ের আঁচলের স্নিগ্ধ ছায়া, বাবার শাসনের কঠোরতা, ভাই বোনের অগাধ ভালোবাসা, সবই তো আছে, কিন্তু জীবনের মূল্য অনেক বেশি, তাই আমি তোমাকে দিতে চাই এক মুঠো জীবন। কারণ জীবন ছাড়া এ সকলই তো বিবর্ণ, একেবারে অচল, একেবারে স্তব্ধ। তাই আমি তোমাকে দিতে চাই এক মুঠো জীবন, দিতে চাই এক মুঠো জীবন। বাহ, চমৎকার। আসলে এক মুঠো জীবন কবিতাটি তো শোনা হলো, এবার একটু জানতে চাই যে আপনার জীবনে এই কবিতার প্রতি যে ভালো লাগা, এটি কবে থেকে তৈরি হলো? এটি আসলে ছোটবেলা থেকেই শুরু হয়েছে। যদি বলি, আমার খুবই মনে পড়ে যে আমি যখন কথা শিখেছি, আমি আসলে খুব বেশি কথা বলতাম ছোটবেলায়। আমার মা বাবা সবাই বলেন যে বাচ্চারা যেমন আধো আধো বল শিখেছে, আমি কোনো আধো আধো বল শিখিনি, যেটা শিখেছি স্পষ্টভাবেই বলেছি। তো আমার বাবা অ্যাকচুয়ালি উনি সংস্কৃতি প্রেমী ছিলেন, মূলত গান করতেন। তো আমার বাবা খুব চাইতেন আমি গান করি, আবৃত্তি করি। তো বাবার মানে বুকের উপর শুয়ে শুয়ে বাবা একটার পর একটা ছড়া মুখস্থ করাতেন, আমিও মুখস্থ করে যেতাম। বাড়িতে কেউ এলে আমাকে ওই সামনে দাঁড় করিয়ে দিত, তুমি ওই ছড়াটা বলো, সেই ছড়াটা বলো। তো এই যে আবৃত্তির প্রতি আমার আগ্রহটা, আমি বুঝতাম যে সবাই খুব মজা করে শুনছে, আগ্রহ নিয়ে শুনছে। স্কুলে ক্লাসে যদি পড়া দিত, ক্লাস 1-এ 2-তে এরকম সময়, আমাকে টিচাররা হয়তো ক্লাসে অন্য সবার পড়া নিচ্ছে, সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে পড়া দিচ্ছে, আমি বলছি না, আমি ডায়াসে গিয়ে পড়বো। আচ্ছা আচ্ছা। তো আমি ডায়াসে গিয়ে একদম আবৃত্তি করে বলতাম, যেহেতু আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছেন ওভাবে। তো আবৃত্তির প্রতি ভালো লাগাটা আমার ছোটবেলা থেকেই হয়েছে। আর সাংগঠনিক চর্চার কথা যদি বলেন, সাংগঠনিক আমার চর্চা শুরু হয়েছে 95 থেকে, 20 বছর হয়ে গেল। মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্রের সঙ্গে আমি আছি সাংগঠনিকভাবে। আচ্ছা, এখানে আমরা জানি যে আপনি প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। তো এই যে এখনকার দিনের যে ছোট ছোট কিশোর কিশোরী এবং শিশু কিশোর যারা রয়েছে, তাদেরকে যখন আপনি আবৃত্তির চর্চাটা শেখান, আপনার কাছে কি মনে হয় তারা কেমন করছে? খুবই ভালো করছে। আমি আসলে আমার সংগঠনে যখন কর্মশালা হয় তখন আমি প্রশিক্ষকের কাজটা করি। আবার আমি মৈত্রী শিশু দল বলে একটা দল আছে, সুফিয়া কামাল সংস্কৃতি প্রাঙ্গণ বলে আরেকটি সংগঠন আছে, এই দুটি সংগঠনের আমি আবৃত্তির প্রশিক্ষক হিসেবে কাজ করছি। বিশেষ করে মৈত্রী শিশু দলে খুবই ছোট ছোট বাচ্চা, এবং আমি দেখেছি ওদের মৈত্রী শিশু দলে কিন্তু গানের ক্লাস হয়, আবৃত্তির ক্লাস হয়, নাটকের ক্লাস হয়। ওরা আবৃত্তিটাকে এত পছন্দ করে, আমার ক্লাসটাকে ওরা এত বেশি উপভোগ করে যে গানের ক্লাস বা নাটকের ক্লাস চলছে, আমি গেছি, ওরা খুব আগ্রহী হয়ে যায় কতক্ষণে আমার ক্লাসে আসবে। তখন আমি বুঝেছি ওরা আবৃত্তির প্রতি ভীষণ রকমের আকর্ষণ বোধ করে, ওরা খুব আগ্রহী হয়ে উঠেছে। আপনি তো দীর্ঘদিন ধরে এই আবৃত্তি চর্চার সাথে যুক্ত আছেন, এবং আপনার বেশ কয়েকটি মিক্সড এবং ডুয়েট অ্যালবামও বের হয়েছে আবৃত্তির। এই বিষয়টি সম্বন্ধে একটু জানতে চাই। আমার এ পর্যন্ত 3টি অ্যালবামে আমার কাজ করার সুযোগ হয়েছে। প্রথম অ্যালবামটির নাম হচ্ছে মোদের গরব মোদের আশা। এটি প্রকাশিত হয় 1997 সালে, এবং এই অ্যালবামটিতে আমি কাজ করেছি স্বনামধন্য আবৃত্তি শিল্পী হাসান আরিফ এবং স্বনামধন্য আবৃত্তি শিল্পী রফিকুল ইসলামের সঙ্গে। আর দ্বিতীয় অ্যালবামটিতে কাজ করেছি আমি 2014 সালে। এখানে আমার দলেরই অন্য ছেলে মেয়েদের সঙ্গে কাজ করেছে। এই অ্যালবামটির নাম হচ্ছে হৃদয়ে চৈতন্যে বোধে 2। আর তৃতীয় বা সম্প্রতি যেটাতে কাজ করেছি সেই অ্যালবামটির নাম হচ্ছে ধরিত্রীর অলঙ্কৃত আলপনা। এই অ্যালবামটিতে কাজ করেছি আমি মাহিদুল ইসলামের সঙ্গে। এটা একটি ডুয়েট অ্যালবাম বলা যেতে পারে। কথা বলতে বলতে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আরেকটি কবিতা শুনবো। যেহেতু এটি বিজয়ের মাস, আমি কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা, যে কবিতাতে অনেকটা বিজয়ের অনুভূতির কথা বর্ণনা করা আছে, সেই কবিতাটি আমি আবৃত্তি করব। কবিতাটার নাম হচ্ছে অভিশাপ। আমি বিধির বিধান ভাঙিয়াছি,
আমি এমনই শক্তিমান, মম চরণের তলে মরণের মার খেয়ে মরে ভগবান। আদি ও অন্তহীন আজ মনে পড়ে সেই দিন, প্রথম যেদিন আপনার মাঝে আপনি জাগিনু আমি, আর চিৎকার করি কাঁদিয়া উঠিল তোদের জগৎ স্বামী। ভয়ে কালো হয়ে গেল আলো মুখ তার, ফরিয়াদ করি গুমরি উঠিল মহা হাহাকার। ছিন্ন কণ্ঠে আর্ত কণ্ঠে তোমাদের ওই ভীরু বিধাতার আর্তনাদের মহা হাহাকার যে, বাঁচাও আমারে বাঁচাও হেমোর মহান বিপুল আমি, হেমোর সৃষ্টি অভিশাপ মোর। আজি হতে প্রভু তুমি হও মম স্বামী। শুনি খলো 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 অট্ট হাসিনু, আজি সে হাসি বাজে ওই অগ্নুদ্গার উল্লাসে আর নিদাঘ দগ্ধ বিনা মেঘের ওই শুষ্ক বজ্র মাঝে। স্রষ্টার বুকে আমি সেই দিন প্রথম জাগানু ভীতি, সেই দিন হতে বাজিছে নিখিলে ব্যথা ক্রন্দন গীতি। জাপটি ধরিয়া বিধাতারে আজও টিসে মারি পলে পলে, এই কাল সাপ আমি লোকে ভুল করে মোরে অভিশাপ বলে। চমৎকার, অনেক ভালো লাগলো আপনার কবিতা শুনে। অনেক ধন্যবাদ আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য। আগামীকাল আপনার যে একক আবৃত্তি সন্ধ্যা রয়েছে তার সাফল্য কামনা করছি। আপনাকে ধন্যবাদ এবং শুভ সন্ধ্যাকেও আমার আন্তরিক ধন্যবাদ। আমি দর্শকদেরকে বলতে চাই, আগামীকাল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আমার একটি একক আবৃত্তি অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠানটির নাম এক মুঠো জীবন। আপনারা সবাই আসবেন, আমি আপনাদের দোয়া কামনা করছি, আশীর্বাদ কামনা করছি। আপনারা আসুন, আপনারা দেখুন, তারপরে আপনারা মন্তব্য করুন এবং আবৃত্তির প্রতি আপনারা আকর্ষণ বোধ করুন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, অন্যকেও ভালো থাকতে সহযোগিতা করুন। শুভরাত্রি।